শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকে জরুরি সকল সংবাদ বাংলা সংবাদ। প্রথমে জানাবো দক্ষিণ এশিয়ার খেলাপি ঋণের হার এখন সবচেয়ে বেশি বাংলাদেশে। জানাবো জুলাই থেকে আগস্টের অভ্যুত্থানের প্রশংসা সার্বিয়ার সাবেক প্রেসিডেন্টের। এরপর জানাবো কখন নির্বাচন, জানালেন উপদেষ্টা নাহিদ। সর্বশেষ জানাবো শেখ হাসিনা কোথায়, জানতে চাইলেন ট্রাইব্যুনাল। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর প্রান্তিক শেষে বাংলাদেশের ব্যাংকগুলোতে খেলাপি ঋণের যে হার দাঁড়িয়েছে তা দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি। বাংলাদেশের মোট ঋণের প্রায় 17% এখন খেলাপি। ভারত, পাকিস্তান ও এমনকি শ্রীলঙ্কার খেলাপি ঋণের হার এত বেশি নয়। দেশের ব্যাংকগুলোতে গত সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণ বেড়ে হয়েছে 2,84,977 কোটি টাকা। 3 মাসেই ব্যাংক ব্যবস্থায় খেলাপি ঋণ বেড়েছে 73,586 কোটি টাকা। অভিযোগ আছে এসব ঋণের একটি অংশ বেনামে নেওয়া হয়েছে। আওয়ামী লীগ সরকার পতনের পর খেলাপি ঋণের আসল চিত্র বেরিয়ে আসছে এবং ভবিষ্যতে আরও অনেক ঋণ খেলাপি হিসেবে চিহ্নিত হবে বলে ধারণা করা হচ্ছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে খেলাপি ঋণ সবচেয়ে কম ভারতের। জুলাই প্রান্তিক শেষে দেশটির মোট খেলাপি ঋণের পরিমাণ কমে দাঁড়িয়েছে মোট ঋণের 2.8%। দেশটির খেলাপি ঋণ ধারাবাহিকভাবে কমছে। 2010 সালে ভারতের খেলাপি ঋণ ছিল 10%। এরপর তা কমতে কমতে এখন 3%-এর নিচে নেমে এসেছে। ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, বৈশ্বিক অর্থনীতির ধীর গতির মধ্যেও ভারতের অর্থনীতি যেমন শক্তিশালী অবস্থানে আছে, তেমনি তাদের আর্থিক খাতও শক্তিশালী। এরপর খেলাপি ঋণের অনুপাত সবচেয়ে কম নেপালের। জুলাই প্রান্তিক শেষে দেশটির খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে মোট ঋণের 3.8%। এরই হার আবার এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ। দক্ষিণ এশিয়ার সবচেয়ে দুর্দশাগ্রস্ত দুটি দেশ হলো পাকিস্তান ও শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা দেউলিয়া হয়ে যাওয়ার পর এখন ঋণ পুনর্গঠন করছে। পাকিস্তানও একাধিকবার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বেইল আউট নিয়েছে, কিন্তু এই দুটি দেশের খেলাপি ঋণের হারও বাংলাদেশের চেয়ে কম। পাকিস্তান কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুসারে চলতি বছরের দ্বিতীয় অর্থাৎ এপ্রিল থেকে জুন প্রান্তিক শেষে দেশটির খেলাপি ঋণের হার আগের প্রান্তিকের তুলনায় কমেছে। এই সময় দেশটির খেলাপি ঋণের হার ছিল 7.6%। আগে প্রান্তিক অর্থাৎ জানুয়ারি-মার্চ পর্যন্ত প্রান্তিক শেষে যা ছিল 7.9%। 2021 সালে সেপ্টেম্বর মাসে পাকিস্তানের খেলাপি ঋণ এ যাবৎকালে সর্বোচ্চ 16.7%-এ ওঠে। এরপর ধারাবাহিকভাবে দেশের খেলাপি ঋণ কমেছে। একই সময় পাকিস্তানের অর্থনীতিও ঘুরে দাঁড়িয়েছে। অক্টোবরে দেশটির মূল্যস্ফীতি কমে হয়েছে 7.2%, যা 2023 সালের মে মাসে ছিল 40%। বছরের দ্বিতীয় প্রান্তিক শেষে শ্রীলঙ্কার খেলাপি ঋণের হার 12.8%-এ নেমে এসেছে। 2023 সালের একই সময়ে দেশটির খেলাপি ঋণ ছিল 13.33%, অর্থাৎ এক বছরে দেশটির খেলাপি ঋণ কমেছে। 2022 সালে দেশটির খেলাপি ঋণের হার ছিল 12%। বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাংক খাতে খেলাপি ঋণের বৃদ্ধি বাংলাদেশের আর্থিক খাতের স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এতে দেশের উৎপাদনশীল খাতে অর্থায়ন ব্যাহত হচ্ছে। বিশেষ করে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর খেলাপি ঋণের কথা উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। বেসরকারি খাতের ব্যাংকগুলোর প্রসঙ্গে বলা হয়েছে, এরা নির্দিষ্ট কিছু প্রতিষ্ঠানকে ঋণ দেয়, তবে পরিচালনা সংক্রান্ত দুর্বলতার কারণে তারা বেসরকারি খাতে দক্ষতার সঙ্গে ঋণ দিতে পারছে না। মোট দেশজ উৎপাদনের অনুপাতে বেসরকারি খাতে ঋণ প্রবাহ ও বিনিয়োগের হারের মধ্যে সম্পর্ক রয়েছে। বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়, সরকারি খাতে ঋণ প্রবাহ 1%-ও বিন্দু বাড়লেও মাথাপিছু জিডিপি প্রবৃদ্ধির হার 0.13%-ও বিন্দু বাড়ে। বিনিয়োগ বাড়লে মানুষের জীবনমানের উন্নয়ন হয়। খেলাপি ঋণ বেড়ে যাওয়ার সঙ্গে দেশের জিডিপির অনুপাতে বিনিয়োগ কমে যাচ্ছে। বাংলাদেশ যদি 2031 সালের মধ্যে উচ্চ মধ্যম আয়ের কাতারে উঠতে চায়, তাহলে বিপুল বিনিয়োগ প্রয়োজন বলে বিশেষজ্ঞরা মনে করেন। খেলাপি ঋণের পরিসংখ্যান সম্পর্কে সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মাননীয় ফেলো মুস্তাফিজুর রহমান বলেন, সর্বশেষ হিসাব পাওয়ার ফলে এ ধরনের স্পষ্টীকরণ হচ্ছে। খেলাপি ঋণের প্রকৃত চিত্রটা বেরিয়ে আসছে। এতদিন ময়লা ঝেড়ে কার্পেটের নিচে রাখা হয়েছিল, এখন তা বাইরে বেরিয়ে এলো। রোগ নির্ণয় হয়েছে, ফলে পরবর্তী করণীয় ঠিক করা সহজ হবে। যারা লুটপাটের উদ্দেশ্যে ঋণ নিয়েছে তাদের বিষয়ে এখন সিদ্ধান্ত নিতে হবে বলে মত দেন মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, কোনো কোনো ক্ষেত্রে তাদের শেয়ার নিয়ে নেওয়া হয়েছে, এটা ভালো উদ্যোগ। এভাবেই ঋণ পুনরুদ্ধার করতে হবে। তবে যারা ইচ্ছে করে খেলাপি হয়নি
তাদের বিষয়টি ব্যাংক গ্রহণ সম্পর্কের ভিত্তিতে সমাধান করতে হবে। 2011 সালে বাংলাদেশের খেলাপি ঋণের হার ছিল মোট ঋণের 1.9%। পরের বছর তা বেড়ে দাঁড়ায় 6.7%। 2018 সালে তা আরও বেড়ে দাঁড়ায় 9.9%। দক্ষিণ এশিয়ার মালদ্বীপ, ভুটান ও আফগানিস্তানের খেলাপি ঋণের হালনাগাদ তথ্য পাওয়া যায়নি। তবে 2023 সালের দ্বিতীয় প্রান্তিকে মালদ্বীপের খেলাপি ঋণ ছিল 6%-এর কিছু বেশি। ভুটানের ক্ষেত্রে এই হার ছিল 8%-এর কিছুটা কম। আফগানিস্তানের সর্বশেষ হিসেব পাওয়া যায় 2018 সালে। তখন তাদের খেলাপি ঋণের হার ছিল 8.9%। সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচ সোমবার 18 নভেম্বর বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় তিনি অধ্যাপক ইউনূসের নেতৃত্বে এবং জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রশংসা করেন। বাংলাদেশকে সমর্থন দেওয়ার আগ্রহ জানিয়ে সাবেক প্রেসিডেন্ট তাদিচ বলেন, আমি এই দেশকে ভালোবাসি। আমি আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারি কিনা জানান। বৈঠকে দুই নেতা ভূ-রাজনৈতিক সমস্যা, অন্তর্বর্তী সরকারের চ্যালেঞ্জ এবং সার্বিয়ার ইতিহাস নিয়ে আলোচনা করেন। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত বে অব বেঙ্গল কনফারেন্সে যোগ দিতে ঢাকায় এসেছেন সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচ। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার কেয়ারটেকার সরকার নয়, এটি বিপ্লবী সরকার। তাই শুধুমাত্র নির্বাচন দেওয়াই এই সরকারের কাজ নয়। ইতিমধ্যে প্রাতিষ্ঠানিক সংস্কারের জন্য বিভিন্ন কমিশন করা হয়েছে। প্রাতিষ্ঠানিক সংস্কার শেষে নির্বাচন দেওয়া হবে। সোমবার 18 নভেম্বর মন্ত্রণালয়ের অফিস কক্ষে কমনওয়েলথের সহকারী মহাসচিব প্রফেসর লুইস ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে যে গণহত্যা হয়েছে তার বিচার প্রক্রিয়া চলমান উল্লেখ করে নাহিদ বলেন, এই প্রক্রিয়া নিরপেক্ষভাবে সম্পন্ন করতে কমনওয়েলথের সহযোগিতা প্রয়োজন। পাশাপাশি নতুন বাংলাদেশ বিনির্মাণে কমনওয়েলথভুক্ত দেশগুলোর সহযোগিতা কামনা করছি। দেশের স্বার্থ রক্ষা হয় এমন যে কোনো কাজ করতে অন্তর্বর্তী সরকার প্রস্তুত বলেও তিনি মন্তব্য করেন। এ সময় কমনওয়েলথের সহকারী মহাসচিব প্রফেসর লুইস ফ্রান্সি বাংলাদেশের বর্তমান সরকারের গণতান্ত্রিক সংস্কারের প্রচেষ্টার প্রশংসা করেন এবং নির্বাচনী প্রক্রিয়া সংস্কার সহ সরকারের চলমান সংস্কার উদ্যোগের প্রতি সম্ভাব্য সব উপায়ে কমনওয়েলথের সমর্থনের আশ্বাস দেন। তিনি বলেন, তারা সবসময় বাংলাদেশের পাশে আছে এবং তারা শিক্ষা, প্রযুক্তি, তথ্য প্রযুক্তি, গণমাধ্যম, সাইবার নিরাপত্তা ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী। বৈঠকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ডক্টর মোহাম্মদ মুশফিকুর রহমান, তথ্য ও প্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব ডক্টর মোহাম্মদ মেহেদী হাসান, কমনওয়েলথের অ্যাডভাইজার অ্যান্ড হেড অফ এশিয়া ডক্টর দিনুসা নিরাহা সহ মন্ত্রণালয়ের জন্য কর্মকর্তারা ছিলেন।